গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের লেখা উপন্যাস চলে যায় বসন্তের দিন, পর্ব ৫। মনে করুন আপনি দয়ার সমুদ্রে পৌঁছাতে যাচ্ছেন। তা করতে হলে দয়ার নদী দিয়ে আপনাকে এগোতে হবে। নৃশংসতার নদী দিয়ে আপনি কখনো দয়ার সমুদ্রে পৌঁছাতে পারবেন না। শেক্সপিয়র বাবাজি বললেও পারবেন না। খালু সাহেব টেলিফোনের লাইন কেটে দিলেন। টেলিফোনের দোকানের লোকটা হাসি মুখে আমার দিকে তাকিয়ে আছে। লোকটার মুখে এক ধরনের সারল্য। মনে হচ্ছে টেলিফোনের দোকান দিয়ে সে সুখে আছে। কে কি কথা বলছে মন দিয়ে শুনছে। রাত ১১টায় দোকান বন্ধ করে তার স্ত্রীর সঙ্গে সারাদিনে কি হলো গল্প করছে। আমি বললাম, ভাই আপনার কত হয়েছে? লোকটা হাসি মুখে বলল, হইছে অনেক, কিন্তু আসমের কিছু দেওয়ান লাগতো না, আসমে ফ্রি। এসব ক্ষেত্রে আমার বলা উচিত আমি ফ্রি কি জন্য। আমি সেসব কিছুই বললাম না। শান্ত ভঙ্গিতে বের হয়ে চলে এলাম। আবার টেলিফোন করতে এই দোকানে আসব, দেখা যাক তখনও ফ্রি হয় কিনা। এখন কোথায় যাওয়া যায়? রাতে থাকার সমস্যা নেই, ফুলফুলিয়াদের বাসায় থাকি, আরামেই থাকি। আমি এবং খাঁ সাহেব একই খাটে পাশাপাশি ঘুমাই। খুবই অস্বাভাবিক একটা ব্যাপার, তবে অস্বাভাবিক কতটা খাঁ সাহেবের চোখে পড়ে না। তার আচার আচরণ দেখে মনে হয় এটাই স্বাভাবিক। মজাদার সঙ্গীত বিতানের এজেন্ট তার সঙ্গেই ঘুমোবে। রাত ১১টার মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়। ১২টার পর শুরু হয় বাজনা। শুনতে শুনতে নেশা ধরে যায়। রাত ২টোর আগে কখনো বিছানায় যাওয়া হয় না। বিছানায় যাওয়া মানেই যে ঘুম, তাও কিন্তু না। খাঁ সাহেব গল্প শুরু করেন, এক এক দিন এক এক ধরনের গল্প। প্রতিটি গল্পই বিচিত্র। বাড়ি থেকে কত বছর বয়সে পালিয়েছি জানো? জি না। অনুমান করো দেখি। ১২ বছর। একে ২ দিয়ে ভাগ দিলে উত্তর পাবে। ৬ বছর বয়সে পালিয়েছেন? হো। ক্লাস 2-তে পড়ি। স্কুল থেকে বাড়ি ফিরছি। খেজুর গাছের কাছে এসে উসটা খেয়ে মাটিতে পড়ে গেলাম। উঠে দেখি হাতের স্লেট ভেঙে গেছে। মাথায় চক্কর দিয়ে উঠল ভরে সৎমা। খালি উসিলা খোঁজে কিভাবে মারবে আমাকে। আজ স্লেট ভাঙ্গা, উসিলার প্রয়োজন নাই। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে গেল। তখন পালিয়ে যাবার সিদ্ধান্ত নিলেন? হুম। বাড়িতে ফিরে গেলেন কখন? আর ফেরা হয় নাই। বলেন কি? ১৪-১৫ বছর বয়সে বাড়ি ফেরার একটা টান হলো। তখন সব ভুলে গেছি। কোথায় বাড়ি কোথায় ঘর কিছুই মনে নাই। কথায় কথায় লোকে বলে বাপের নাম ভুলায় দিব। আমার হয়েছে এই অবস্থা। বাপের নামই ভুলে গেছি। শুধু ২টা জিনিস মনে আছে, আমার সৎমার ডান কানের লতিটা কাটা, আর আমার একটা বোন ছিল, তার নাম পুই। কি নাম বললেন? পুই। গ্রামের নাম মনে নাই? নান্দিবাড়ি হতে পারে, আবার নাও হতে পারে। আমাদের বাড়ির পাশ দিয়ে রেল লাইন গিয়েছে। একবার রেল লাইনে একটা মহিষ কাটা পড়েছিল। বাপজানের সঙ্গে দেখতে গিয়েছিলাম। এইটা পরিষ্কার মনে আছে। গ্রামের বাড়ি যেতে ইচ্ছা করে না? আগে পড়তো না, ইদানিং করে। আমার মনে হয় মৃত্যু ঘনায় এসেছে। মৃত্যুর সময় জন্মস্থানের মাটি ডাকাডাকি শুরু করে। রাত মেলা হয়েছে, এখন ঘুমাও। আগামীকাল ফুলফুলিয়ার মাকে কিভাবে বিবাহ করেছিলাম সেই গল্প বলবো। সেই একটা ইতিহাস। আপনি যা বলছেন সবই তো আমার কাছে মনে হচ্ছে ইতিহাস। তাও ঠিক, আমার ইতিহাসের শেষ নাই। খুনের দায়ে জজ কোর্টে আমার ফাঁসির হুকুম হয়েছিল। হাইকোর্টের রায়ে ছাড়া পাই। ৬ বছর হাজত খেটেছি। কাকে খুন করেছিলেন? কাউরে খুন করি নাই। খুন করতে সাহস লাগে। আমার সাহস নাই। সাহস থাকলে ২-৩টা খুন অবশ্য করতাম। এখনো খুন করার ইচ্ছা আছে? না, বুড়ো হয়ে গেছি। রক্ত পানসে হয়ে গেছে।
তাছাড়া মৃত্যু ঘরের ভেতর ঢুকে পড়েছে। এতদিন দরজার বাইরে ছিল, এখন ঘরে ঢুকে পড়েছে। এখন চার পায়ে মেঝেতে হাঁটাহাঁটি করে। কোনো একদিন লাফ দিয়ে বুকের উপর উঠে পড়বে। লাফ দিয়ে বুকের উপর উঠবে কিভাবে? মৃত্যু কি পশু? অবশ্যই পশু। মৃত্যু দুই পায়ে হাঁটে না, চার পায়ে হাঁটে। পশুর শরীরে যেমন গন্ধ আছে, মৃত্যুর শরীরেও গন্ধ আছে। সে মারা যায়, যে মারা যায় সে মৃত্যুর ঘ্রাণ পায়। আমি পাই। ঘ্রাণটা কেমন? বুঝাতে পারবো না। পস্তা ঘ্রাণ। ঘ্রাণে শরীর ভার হয়ে যায়, নিশার মতো লাগে। ভাঙের শরবত কখনো খেয়েছ? জি না। ভাঙের শরবতের সঙ্গে ঘ্রাণের মিল আছে। যথাসময় মৃত্যুর গন্ধ তুমিও ভাবে, আমার বলার প্রয়োজন নাই। থাকে সব কথা। তোমার নিজের কথা কিছু কও শুনি। আমি একাই ভেজর ভেজর করি, অন্যের কথা শুনি না। বৃদ্ধ বয়সের ব্যাধি। আমার নিজের কোনো কথা নেই। অবশ্যই আছে, না থেকে পারে না। ফুলফুলিয়ার কাছে শুনেছি তুমি নাকি সারাদিন রাস্তায় রাস্তায় হাঁটো। সত্য নাকি? জি। হাঁটো কি জন্যে? অদ্ভুত অদ্ভুত দৃশ্য দেখি, দেখতে ভালো লাগে, এই জন্য হাঁটি। অদ্ভুত দৃশ্যটা কি? আছে অনেক কিছু। একদিন নিয়ে যাবে তো আমাকে, দেখব। জি আচ্ছা। কবে নিয়ে যাবে? যেদিন আপনি বলবেন সেদিন। তোমার সঙ্গে যে কোনো দিন বের হলেই অদ্ভুত দৃশ্য দেখব। অবশ্যই। কাল সকালে যদি বের হই তাইলেও কি দেখব? হ্যাঁ, দেখবেন। পরদিন আমি খাঁ সাহেবকে অদ্ভুত দৃশ্য দেখাতে নিয়ে গেছি। অতীশ দীপঙ্কর রোডের পাশের গলিতে খোলামেলা জায়গায় বিশাল এক রাধাচূড়া গাছ। খাঁ সাহেব বললেন, এই তোমার অদ্ভুত দৃশ্য। আমি বললাম, জি। এই দৃশ্য দেখার জন্যে 10 কিলোমিটার হেঁটেছি। জি। রাধাচূড়া গাছ বাংলাদেশে একটাই? না, প্রচুর আছে, তবে এটা বিশেষ এক রাধাচূড়া। বিশেষ কেন? গাছটার ভয়ঙ্কর কোনো ব্যাধি হয়েছে। মানুষের যেমন ক্যান্সার হয়, গাছেদেরও নিশ্চয় হয়। এরকম কিছু হয়েছে। ব্যথার যন্ত্রণায় সে ছটফট করছে। গাছটার কাছে এসে দাঁড়ালে তার মৃত্যু যন্ত্রণা টের পাওয়া যায়। তুমি গাছটার মৃত্যু যন্ত্রণা টের পাচ্ছ? জি পাচ্ছি। শুধু আমি না, পাখিরাও টের পাচ্ছে। আমরা অনেকক্ষণ হলো গাছটার সামনে দাঁড়িয়ে আছি। এই সময়ের মধ্যে কোনো পাখিকে কি গাছের ডালে বসতে দেখেছেন? ঢাকা শহরে পাখি কোথায় যে গাছের ডালে বসবে? পাখি না থাকুক, কাক তো আছে। গাছের ডালে কিন্তু কোনো কাকও বসে নেই। গাছটার গায়ে হাত দিয়ে দেখুন, তার যে জ্বর এসেছে, হাত দিলেই টের পাওয়া যায়। খাঁ সাহেব গাছে হাত রাখলেন, বিরক্ত গলায় বললেন, জ্বর কোথায়? আমি বললাম, গাছের জ্বর তো মানুষের জ্বরের মতো না যে গায়ের তাপ বাড়বে। তাদের জ্বর অন্যরকম। তোমার মাথা যে খারাপ, এটা কি তুমি জানো? জি না, জানি না। তোমার মাথা খারাপ, সামান্য খারাপ না, বেশ ভালো খারাপ। হতে পারে। তুমি কি হেডে হেডে ক্যান্সার হওয়া গাছ খুঁজে বের করো? তা না, আমি আমার মতো হাঁটি। হঠাৎ হঠাৎ এরকম গাছ চোখে পড়ে। তখন কি করো? গাছের জ্বর কমাবার জন্য মাথায় পানি ঢালো? বেশিরভাগ সময় কিছু করি না, গাছের মৃত্যু দেখি, মৃত্যুর যন্ত্রণা দেখি। দুই একটা ক্ষেত্রে গাছের মৃত্যু যন্ত্রণা কমাবার চেষ্টা করি। কিভাবে? যেমন ধরেন, এই গাছটার কি রোগ হয়েছে এটা ধরার জন্য আমি নানান লোকজনের সঙ্গে কথা বলেছি। বোটানিক্যাল গার্ডেনের এক রিসার্চ অফিসার বলেছেন ফাঙ্গাসের সংক্রমণ হয়েছে। তার কথা মতো গাছে ফাঙ্গাসের ওষুধ দিয়েছি। বলধা গার্ডেনের একজন মালি বলল, গাছের নিচে মাটিতে উই পোকা বাসা বানিয়েছে, এরা গাছের শিকড় খেয়ে ফেলেছে। মালির কথা মতো গর্ত খুঁড়ে উই পোকার ওষুধ দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বোটানির একজন শিক্ষক বললেন, গাছটার বিশেষ ধরনের রোগ হয়েছে। এই রোগের বৈজ্ঞানিক নাম এনথ্রাকনোস। তার কথা মতো এর চিকিৎসা চলছে।
কোনো পীর সাহেবের কাছ থেকে তাবিজ এনে দিচ্ছ না কেন? তাবিজের কথা মাথায় আসেনি, তবে স্থানীয় মসজিদের মোয়াজ্জেম সাহেবের সঙ্গে বন্দোবস্ত হয়ে উনি প্রতিদিন বাদ আছর গাছটার জন্য দোয়া করেন। ঠাট্টা করছো? না, ঠাট্টা করছি না। মানুষের জন্য যদি দোয়া করা যায় তাহলে গাছের জন্য দোয়া করা যায়। গাছেরও প্রাণ আছে। জগদীশচন্দ্র বসুর আবিষ্কার। ওষুধপত্র, দোয়া এসবে কাজ হচ্ছে না? জি না, একটার পর একটা ডাল মরে যাচ্ছে। আগে কিছু সবুজ পাতা ছিল, এখন তাও নেই। গাছটা মনে হয় কোমায় চলে গেছে। তুমি কি রোজ গাছটাকে দেখতে আসো? রোজ আসতে পারি না, তবে দু একদিন পর পর আসি। আশ্চর্য কাণ্ড! আমি বললাম, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুব বিরক্ত হচ্ছেন। চলুন ফেরা যাক। হেঁটে ফিরবেন নাকি রিক্সা নিব? টাইম কত? 4:10। আসরের ওয়াক্তে তাইলে বেশি বাকি নাই। আসর পর্যন্ত অপেক্ষা করি। মোয়াজ্জেম সাহেব এসে গাছের জন্য মোনাজাত করুক, এই দৃশ্যটা দেখে যাই। অদ্ভুত দৃশ্য দেখতে বের হয়েছি, অদ্ভুত দৃশ্য দেখে যাই। মোয়াজ্জেম সাহেবের নাম কি? ইদ্রিস মুন্সি, উলাপাস। অতি পরহেজগার আদমি। গাছের জন্য উনি কোরআন মজিদ খতম দিয়েছে। তোমার একটা কথাও আমার বিশ্বাস হচ্ছে না। আমার মনে হচ্ছে তুমি রসিকতা করছো। আবার বাজনা সিডি বের করার ব্যাপারটাও রসিকতা। তুমি ধান্দাবাজ একজন মানুষ। অতি সহজেই আমরা মানুষ সম্পর্কে একটা সিদ্ধান্তে চলে আসি। মানব চরিত্রের এটা একটা বড় দুর্বলতা। একটা মানুষ সম্পর্কে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব তার মৃত্যুর ১২ বছর পর। মৃত্যুর পরপর কোনো মানুষ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া যায় না। মৃত্যুর কারণে লোকটার প্রতি মমতা চলে আসে। ১২ বছর পার হবার পর সিদ্ধান্ত নেওয়া যায়। তখন সিদ্ধান্ত নিয়ে লাভ কি? আগেই বা সিদ্ধান্ত নিয়ে লাভ কি? তোমার তর্ক ভালো লাগছে না। চা খাবেন? আসুন চা খাই। চা খেতে খেতে ইদ্রিস সাহেবের জন্য অপেক্ষা করি। সময় কাটাতে হবে। কোনো কিছুর জন্য অপেক্ষা শুরু করলেই সময় স্লো হয়ে যায়। টাইম ডাইলেশন হয়। চা খাবো না, এখানেই বসে থাকব। রোদে বসে থাকার দরকার কি? চলুন ছায়ে গিয়ে বসি। না। খাঁ সাহেব মুখ গম্ভীর করে রোদে বসে রইলেন। প্রায় ১ ঘণ্টা পর মওলানা ইদ্রিস সাহেবকে আসতে দেখা গেল। তিনি এসে দ্রুত গাছের চারিদিকে একবার ঘুরলেন, হাত তুলে মোনাজাত করলেন। মোনাজাত শেষে গাছে ৩টা ফু দিলেন। আমি এগিয়ে গিয়ে বললাম, অবস্থা কেমন বুঝেছেন? মওলানা শান্ত গলায় বলল, অবস্থা যা বোঝার আল্লাহ পাক বুঝবেন। আমি দোয়া করে যাচ্ছি, বাকি ওনার মর্জি। কোনো খতম পড়ার কথা কি ভাবছেন? ইদ্রিস সাহেব বিড়বিড় করে বললেন, দরুদে শেফা ১,২৫,০০০ বার পড়া যায়। শেফা শব্দের অর্থ আরোগ্য। দরুদের শেফা রোগ মুক্তির জন্য ভালো। আমি বললাম, দরুদের শেফা শুরু করে দিন। জি আচ্ছা, কাজটা বাজবে কি বাজবে না এটা জানার জন্য ইফতেখারা করেছিলাম। সেটা কি? কিছু দোয়া দরুদ পড়ে রাতে ঘুমোতে যেতে হয়, তখন স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক জানিয়ে দেন। আপনি কি জানলেন? বুঝতে পারছি না। ইফতেখারার উত্তর আল্লাহ পাক সরাসরি দেন না, রূপকের মাধ্যমে দেন। তার অর্থ বের করা খুব কঠিন। স্বপ্নে কি দেখেছেন আপনি বলুন, দেখে আমরা উত্তর বের করতে পারি কিনা। স্বপ্নে দেখেছি আপনি মারা গেছে। গাছের নিচে আপনার জানাজা হচ্ছে। জানাজা আমি পড়াচ্ছি। এর মানে কি? বললাম না জনাব, ইফতেখারা করে পাওয়া স্বপ্নের মানে বের করা খুব জটিল। মৌলানা সাহেব চলে যাওয়ার পর আমি খাঁ সাহেবকে বললাম, চলুন যা। খাঁ সাহেব বললেন, তুমি যাও, আমি একটু পরে আসব। কেন? তোমার সঙ্গে যেতে ইচ্ছা করছে না, আর এখানে আরো কিছুক্ষণ থাকতে ইচ্ছা করছে। আমি খাঁ সাহেবকে রেখে চলে এলাম। গাছ নিয়ে খাঁ সাহেবের সঙ্গে পরে আর কোনো কথা হয়নি। তবে আমি মোটামুটি নিশ্চিত মৃত্যু পথযাত্রী গাছটা তার মাথায় ঢুকে গেছে। সুযোগ পেলে তিনি একা একা গাছটার কাছে চলে আসেন। মানুষ অতি বিচিত্র প্রাণী।
মানুষের পক্ষে সবকিছুই করা সম্ভব। অনেকদিন গাছটার খোঁজ নেওয়া হয় না। আজ যাওয়া যেতে পারে। ১,২৫,০০০ বার দরুদে শেফা নিশ্চয়ই পড়া হয়ে গেছে। তার ফলাফল কি জানা দরকার। একবার খালু সাহেবের কাছেও যাওয়া দরকার। তার অফিসে ঢুকে তাকে চমকে দেওয়া। সিরিয়াস ধরনের মানুষকে চমকে দেওয়ার আনন্দই আলাদা। ভূত দেখার মতো চমকে ওঠা এ ধরনের বাক্য বাংলা সাহিত্যে প্রচলিত আছে। খালু সাহেব তার অফিসে আমাকে দেখে ভূত দেখার মতোই চমকে উঠলেন। তবে চমকটা নিজে নিজে হজম করলেন। তিনি ফাইল দেখছিলেন, চোখ নামিয়ে কিছুই হয়নি এমন ভঙ্গিতে ফাইল দেখতে লাগলেন। আমি তার সামনে চেয়ারে বসলাম। তিনি ফাইল দেখা শেষ করে বেল টিপে কাকে যেন আসতে বললেন। যে ঘরে এসে ঢুকলো তাকে কিছুক্ষণ ধমকাধমকি করে ফাইল দিয়ে দিলেন। তারপর আমার দিকে ভ্রু কুঁচকে তাকালেন। আমি বললাম, খালু সাহেব কেমন আছেন? খালু সাহেব বললেন, তুই কি সৌজন্য সাক্ষাতের জন্য এসেছ, না অন্য কোনো মতলব আছে? আমি বললাম, আপনাকে দাওয়াত দিতে এসেছি। কিসের দাওয়াত? মাজরা সঙ্গীত বিতানের প্রথম সিডির রেকর্ডিং হবে আগামী শুক্রবার। স্টুডিও ২ শিফটের জন্য ভাড়া করা হয়েছে। রেকর্ডিং শুরু করার আগে মিষ্টি খাওয়াতে হবে। আর্টিস্টকে পরিচয় করিয়ে দেওয়া হবে। ছোট্ট অনুষ্ঠান। আপনি সেই অনুষ্ঠানের সভাপতি। আমি সেই অনুষ্ঠানের সভাপতি? জি। তুমি ঠিক করেছ? জি, আমি ঠিক করেছি। ওই দিন আপনার অফিসও থাকবে বন্ধ, দিনটাও শুভ, শুক্রবার। ঠিক করে বলো তো, তুমি আমার কাছে চাও কি? খালু সাহেব, আমি তো ঠিক করেই বলছি। আমি চাই আপনি মহরত অনুষ্ঠানের সভাপতি হন। শোনো হিমু, ২ ধরনের মাছ আছে। গভীর জলের মাছ আর অগভীর জলের মাছ। তুমি এই ২টার বাইরের মাছ। তুমি হলে পাতালের মাছ। তুমি নিশ্চিত পরিকল্পনা নিয়ে আগাও। কেউ বুঝতে পারবে না পরিকল্পনাটা কি। যখন বুঝতে পারে তখন কিছুই করার থাকে না। কারণ পরিকল্পনা ততক্ষণে শেষ। তুমি যা করতে চেয়েছ তা করা হয়ে গেছে। ঝেড়ে কাশো। বলো কি করতে চাচ্ছ? নীল নকশাটা কি? আমি বললাম, আমার কোনো নীল নকশা নেই খালু সাহেব। খালু সাহেব কঠিন গলায় বললেন, অবশ্যই আছে। তুমি শুধু সঙ্গীত বিতান করে একজনের সিডি বের করবে তা হয় না। আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। এসো খোলাখুলি আলোচনা করো। তার আগে বলো জহির কোথায়? আমি জানি না সে কোথায়। তার সঙ্গে তোমার কোনো যোগাযোগ নেই? জি না। জহির আমার অফিসের ঠিকানায় একটা চিঠি পাঠিয়েছে। এই চিঠি আমি তোমার খালাকে দেখাইনি, লুকিয়ে রেখেছি। তোমাকে পড়তে দিচ্ছি, তুমি চিঠিটা পড়ো। একবার না ৩-৪ বার পড়ো। চিঠি পড়ার পর আমাকে বলো চিঠির মানে কি। মানে বুঝতে পারছেন না? না, আমি চিঠির অর্থ বুঝতে পারছি না। আমার মাথায় গুলাচ্ছে না। খালু সাহেব ড্রয়ার খুলে চিঠি বের করে দিলেন। আমি চিঠি পড়তে শুরু করলাম। জহির লিখেছে, বাবা, তুমি এবং মা, তোমরা দুজনই নিশ্চয়ই আমার উপর খুব রাগ করেছ। রাগ করাটাই স্বাভাবিক। আমি যে কাণ্ডটা করেছি সেটা অবশ্যই গ্রহণযোগ্য না। আমি খুব অস্থির ছিলাম বলেই হুট করে এমন সিদ্ধান্ত নিয়েছি। হাঁটা শুরু করার পর থেকে অস্থিরতা কেটে গেছে। যতই হাঁটছি ততই অস্থিরতা কমছে। আমার ধারণা সাবরী দ্বীপে পৌঁছে সমুদ্রে স্নান করার পরপরই অস্থিরতা পুরোপুরি কেটে যাবে। আমি অন্য জগতের মানুষ হয়ে যাব। হিমু ভাইজান আমাকে এরকমই বলেছেন। এখন আমার হাঁটার অভিজ্ঞতা বলি। আমি তেঁতুলিয়ার বাংলাদেশের বর্ডারের শেষ সীমা থেকে হাঁটা শুরু করেছি। কখন শুরু করলাম বলতে পারছি না, কারণ আমার সঙ্গে ঘড়ি নেই। তবে হাঁটা শুরু করেছি সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে। ঠিক করে রেখেছি হাঁটা শেষ করব সূর্যাস্তের সময়। প্রথম দিন ২১ মাইল হেঁটেছি। খাওয়া দাওয়া অসুবিধা হয়নি। যে দুটো বাড়িতে ভাত চেয়েছি সে দুটো বাড়ি থেকেই ভাত দিয়েছে। একজন আবার খুবই আদর যত্ন করল, পোলাও রাখল। খাওয়ার সমস্যা আমার হবে বলে মনে হচ্ছে না। বাথরুমের সমস্যা হচ্ছে। জঙ্গলে বাথরুম সারা বেশ ঝামেলার ব্যাপার। সবচেয়ে বড় সমস্যা, মুখ ভর্তি দাড়ি হয় সারাক্ষণ মুখ কুটকুট করছে। আরেকটা সমস্যা হলো পায়ে ফোসকা পড়ে গেছে।
কেটসের জুতা জোড়া মনে হয় টাইট হয়েছিল। জুতা ফেলে দিয়ে এখন খালি পায়ে হাঁটছি। খালি পায়ে হাঁটার জন্য স্পিড একটু কমে গেছে। দুপুরে মাটি তেতে থাকে, তারপর দিয়ে হাঁটাই মুশকিল। হাঁটা শুরু ৫০ দিনের দিন খুবই আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। আশ্চর্যজনক এবং অবিশ্বাস্য। তবে এরকম কিছু যে ঘটবে তা আমি জানতাম এবং ঘটনাটার জন্য মনে মনে প্রস্তুত ছিলাম। তোমাকে টেনশনে না রেখে ঘটনাটা বলি। বুধবার সকাল ৮টা-৯টার দিকে, অনুমানে বলছে আর কি, আমার সঙ্গে ঘড়ি নেই তো হাঁটা শুরু করলাম। সদর রাস্তায় পা দিয়েই দেখি হিমু ভাইজান। আমাকে দেখেই বলল, কিরে, তুই এত বেলা করে হাঁটা শুরু করছিস কেন? আমি হিমু ভাইজানকে দেখে খুবই অবাক হলাম, কিন্তু ভাব করলাম যেন মোটেও অবাক হয়নি। হিমু ভাইজান সবাইকে অবাক করতে চায়। কেউ অবাক না হলে মনে দুঃখ পায়। হিমু ভাইজানের সঙ্গে রহস্য করতে আমার খুবই মজা লাগে। হিমু ভাইজানকে দেখে আমার প্রথম প্রশ্ন করা উচিত ছিল, তুমি কোত্থেকে এলে? আমি যেখানে আছি তুমি জানলে কিভাবে? আমি কোনোরকম প্রশ্ন না করে হাঁটা শুরু করলাম। দুপুর পর্যন্ত হাঁটলাম। একা একা হাঁটা খুব বোরিং ব্যাপার। হিমু ভাইজানের মতো মজার একজন মানুষের সঙ্গে হাঁটা খুবই আনন্দময় অভিজ্ঞতা। দুপুর পর্যন্ত আমরা একসঙ্গে হাঁটলাম। দুপুরবেলা হিমু ভাইজান বলল, তোর হাঁটার কথা তুই হাঁটছিস, আমি তোর সঙ্গে কষ্ট করছি কেন? আমি বললাম, সেটা তুমি জানো, আমি তো তোমাকে বলিনি আমার সঙ্গে হাঁটতে। হিমু ভাইজান বলল, আমি ঢাকা চলে যাই, তোর হাঁটা তুই হাঁট। আমি বললাম, যাও। সারাসারি ধার দিয়েও গেলাম না, ঠিক করে রাখলাম হিমু ভাইজান ডালে ডালে চললে আমি চলব পাতায় পাতায়। হিমু ভাইজান পাতায় পাতায় চললে আমি চলব শিরায় শিরায়। যাই হোক, হিমু ভাইজান দুপুরবেলা চলে গেল। তবে আমি নিশ্চিত সে বেশি দূর যায়নি। বাসে করে খানিকটা এগিয়ে রইল, আবার পথে দেখা দিবে। এরকম করতে করতে সে আমার সঙ্গে সাগরে দ্বীপ পর্যন্ত যাবে। এই দুনিয়াতে কত অদ্ভুত মানুষই না হয়। বাবা, তুমি ভালো থেকো। আমাকে নিয়ে বেশি দুশ্চিন্তা করবে না। সমুদ্রে ডুব দেবার পর অবশ্যই আমি ভালো মানুষ হয়ে যাব। আমার মনের সব গ্লানি, ক্লেদ, যন্ত্রণা সমুদ্রের নোনা জলে রেখে আসব। মাকে আলাদা করে চিঠি দিলাম না, এই চিঠিটাই তাকে পড়তে দিও। ইতি ভবঘুরে জহির। খালু সাহেব বললেন, চিঠি শেষ করেছ? আমি বললাম, জি। তুমি কি গিয়েছিলে জহিরের কাছে? জি না। তাহলে ঘটনাটা কি? জহির কি পাগল হয়ে গেছে? এখনো হয়নি, তবে হব হব করছে। তোর পরিকল্পনা তো এই ছিল, ছেলেটাকে পাগল বানিয়ে দেওয়া। আমি তো পরিষ্কার চোখের সামনে দেখছি জহির ন্যাংটা হয়ে প্লেস ক্লাবের সামনে ট্রাফিক কন্ট্রোল করছে। এতদূর মনে হয় যাবে না? যেতে বাকি কোথায়? সে চোখের সামনে দেখছে তার পেয়ারের হিমু ভাইজান তার সঙ্গে হাঁটছে। আমি শান্ত গলায় বললাম, ঘটনাটা কি হয়েছে বলি। জহিরের মনে প্রচণ্ড চাপ পড়েছে। তাকে একা একা হাঁটতেও হচ্ছে। কাজেই জহিরকে স্ট্রেস এবং নিঃসঙ্গতা থেকে মুক্তি দেবার জন্য জহিরের মস্তিষ্ক আমাকে তৈরি করে জহিরের পাশে হাঁটাচ্ছে। এক কথাই সমাধান? জি, এক কথাই সমাধান। খালু সাহেব, কফি খেতে ইচ্ছে করছে। অনেকদিন আগে আপনার অফিসে কফি খেয়েছিলাম, স্বাদটা এখনো মুখে লেগে আছে। খালু সাহেব শীতল গলায় বললেন, স্বাভাবিক সৌজন্যবোধের কারণেও তোমাকে কফি খাওয়ানো উচিত, কিন্তু তোমাকে কফি আমি খাওয়াবো না। যে এত বড় সমস্যা আমার পরিবারে তৈরি করেছে তাকে আমি ছাড়ব না। তোমার নামে যে ওয়ারেন্ট বের হয়েছে, এটা কি তুমি শুনেছ? শুনেছি। কোন ধারার মামলা? ধারা ফারা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি না। আমি আমার লয়ারকে বলে দিয়েছি আগামী ৫ বছর তোমাকে জেলে আটকা রাখার ব্যবস্থা যেন করা হয়। মিথ্যা অভিযোগ, মিথ্যা সাক্ষীতে কিছু যায় আসে না। আমি দেখতে চাই ৫ বছর যেন তোমাকে সোসাইটি থেকে বাইরে রাখা হয়। খালুজান, উঠি। হ্যাঁ, ওঠো। আমি পুলিশ ডেকে এখনই তোমাকে অ্যারেস্ট করিয়ে দিতে পারি, সেটা করব না। পুলিশই আমাকে খুঁজে বের করবে। খালু সাহেব, আপনি কি বাজনা রেকর্ডিংয়ে যাবেন? ইয়েস নো কিছু একটা বলে দিন। আপনি না বললে প্রফেশনাল কোনো প্রধান অতিথি নিয়ে আসব। আমার সামনে থেকে দূর হও। জি আচ্ছা, দূর হচ্ছি। রাস্তায় নেমে মনে হলো আমার কাজকর্ম গুছিয়ে ফেলা উচিত। খালু সাহেব এবার আমাকে ছাড়বে না, জেলখানায় ঢুকাবে। এটা এক অর্থে মন্দ না।
নিশ্চিত নিশ্চিন্ত মনে কিছুদিন কাটানো যায়। খাওয়া-দাওয়ার কোনো ঝামেলা নেই, ঘুমানোর সমস্যা নেই। সব দায়-দায়িত্ব সরকারের। আমার মতো মানুষদের জন্য জেলখানার মতো ভালো থাকার জায়গা ছাড়া আর কি হতে পারে? মৎস্য মারিব খাইব সুখের মতো। জেলখানায় থাকিব, খাইব সুখে। জেলে ঢোকার আগে করণীয় কাজকর্মের লিস্ট মনে মনে করে ফেললাম। ক. খাঁ সাহেবের গানের সিডি। খ. খালার সঙ্গে ভুজং ভাজং টাকা আদায় পর্ব। টেলিফোনে কথা বলা, খাঁ সাহেবের সঙ্গে খালা পরিচয় করে দেওয়া। গ. রাধা চূড়া গাছের সঙ্গে শেষ দেখা। ঘ. জহিরের সঙ্গে কথা বলা। যদিও মনে হচ্ছে সেটা সম্ভব না, জহিরের মিশন শেষ হতে ৩ মাস লাগবে। ৩ মাস সময় আমার হাতে নেই। উম. ফুলফুলিয়া। ফুলফুলের বিষয়ে কিছু মাথায় আসছে না, কিন্তু নামটা লিখে রাখা দরকার। এখন এক এক করে আগানো যাক। ক. খাঁ সাহেবের গানের সিডি। সব ব্যবস্থা করা আছে, শুধু টাকা জোগাড় করা হয়নি এবং সিডির কাভার ডিজাইন বাকি আছে। কাভার ডিজাইনের জন্য ধ্রুবাইশকে ধরতে হবে। কি কারণে যেন সে পালিয়ে বেড়াচ্ছে। যে ফ্ল্যাট বাড়িতে থাকে সে থাকে তার দরজায় A4 সাইজের একটা কাগজ। সেখানে একটা উড়ন্ত কাকের ছবি, তার নিচে ধ্রুবের হাতে লেখা পাখি উড়ে গেছে। আমাকে যা করতে হবে তা হলো এই কাগজ ফেলে দিয়ে অন্য একটা কাগজ সাঁটাতে হবে। সেই কাগজে লেখা থাকবে, পাখি ফিরে এসো। ধ্রুব হয়তো জানে না যে পাখি উড়ে যায় তাকে ফিরে আসতে হয়। খাঁচায় বন্দি পাখিরই শুধু উড়ে যাওয়া বা ফিরে আসার ব্যাপার থাকে না, তার শুধুই অবস্থান। দোকান থেকে A4 সাইজের কাগজ এবং লাল মার্কার কিনে ধ্রুবের ফ্ল্যাটে উপস্থিত হলাম। দরজায় পাখি উড়ে গেছে, স্লোগান নেই। তার বদলে একটা কাকের ছবি। কাকটা লাল চোখে তাকিয়ে আছে, তার পায়ে লোহার শিকল। অদ্ভুত সুন্দর ছবি। আমি ধ্রুবের দরজার কলিং বেল টিপলাম। ভেতর থেকে ধ্রুব ঘুম মাখা গলায় বলল, কে? আমি হিমু। আমার ব্যঞ্জর কভার কোথায়? টাকা নিচ্ছেন? না। টাকা নিননি কেন? এখনো টাকা জোগাড় করতে পারিনি। জোগাড় হবে? বুঝতে পারছি না। আমার দরজায় যে শিকল পরা কাকের ছবি আছে ওইটা নিয়ে যান। ফটো সেটের সিডির নামটা বসিয়ে দিবেন। কাকের চোখে যে লাল রং আছে ওই লাল রঙে সিডির নামটা হবে। সিডির নাম কি? নাম একলা পাখি। নামটা কি এখন ঠিক করলেন? জি। দরজাটা খুলুন, সুন্দর একটা ডিজাইন করেছেন, আপনাকে ধন্যবাদ দিয়ে যাই। দরজা খুলতে পারবো না, আমি সারা রাত ঘুমাইনি, এখন ঘুমোচ্ছি। আপনি দরজার বাইরে থেকেই ধন্যবাদ দিন। ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে, এখন বিদায় হন। প্লিজ আর বিরক্ত করবেন না। আরেকটা কথা, কভার ডিজাইনের জন্য টাকা নিয়ে আসার দরকার নেই। কাকের ছবিটা আমি সিডির কভারের জন্য আঁকিনি, কাজেই এর জন্য টাকা নেওয়াটা অন্যায় হবে। খ. ভুজুং ভাজুং টাকা আদায় পর্ব। আমার পরিচিত টেলিফোনের দোকান থেকে খালাকে টেলিফোন করলাম। টেলিফোনওয়ালা ওই দিনের মতোই হাসি মুখে আমার দিকে তাকিয়ে রইল। মনে হচ্ছে এই লোক আজও টাকা নিবে না। সালাম আলাইকুম। খালা, আমি হিমু। বুঝতে পারছি, কি চাস? টাকা চাই খালা, আজ 26,000 দিলেই হবে। স্টুডিও এবং হ্যান্ডসের খরচ। কিসের স্টুডিও, কিসের হ্যান্ডস? আমাদের সিটি বের হবে। শুক্রবারে রেকর্ডিং, প্রধান অতিথিকে দাওয়াত দেওয়া হয়ে গেছে। তিনি অ্যাপয়েন্টমেন্ট ডায়েরিতে দিন এবং সময় লিখে রেখেছেন। ওই দিন তাকে গাড়ি করে আনতে হবে এবং বাসায় দিয়ে আসতে হবে। খালা, শুক্রবারে তোমার গাড়িটাও লাগবে কিন্তু। হিমু, তুই পুরো ব্যাপারটা ভুলে যা, আমি এর মধ্যে নেই। সে কি? ফেকি ফেকি বলে লাভ নেই। তোর খালু আমার পর খুব রাগ করেছে। লোকে গাছে তুলে মই কেড়ে নেয়, তুমি তো আমাকে চাঁদে পাঠিয়ে রকেট কেড়ে নিয়েছ। কেড়ে নিয়েছি, ভালো করেছি, তুই থাক চাঁদে বসে। আমার ছেলের কোনো খোঁজ নেই, আমি খুলবো সিডি কোম্পানি। এগুলো তো তোমার কথা না, খালু সাহেবের কথা। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস চলে যায় বসন্তের দিন, পর্ব ৫। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।